অন্দরমহলে। আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর পর্বের শুরুর আগেই আমরা বলে রাখি যে আপনারা জানেন যে আমাদের যে পডকাস্টের যে গোটা ঘটনাটা ঘটে, কথাবার্তা হয়, তার কিন্তু নির্দিষ্ট কোনো স্টুডিও নেই। যখন যেভাবে আমরা অতিথিদের পাই তাদেরকে আমরা বরণ করে নিই। আর আরো একটা ব্যাপার জানিয়ে রাখি, সেটাও আপনারা জানেন, সেটা আমাদের এই চ্যানেলের সমস্ত কথাবার্তাগুলো কিন্তু একেবারেই অসম্পাদিত, মানে যা ঘটছে আপনাদের কাছে কিন্তু আমরা সেটাই পরিবেশন করি। তো আজকের পর্বে আমরা পেয়ে গেছি আমাদের আমার বিশেষ করে বহু দিনের পরিচিত এবং আমার ভীষণ প্রিয় কবি সৈয়দ হাশমাত জালাল। জালালদা, তোমাকে আমাদের এই আড্ডাগলির অন্দরমহলের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে রিমি, আমি শুনলাম যে তুমি এরকম কবিদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করছো, তাদের সঙ্গে কথা বলছো এবং সেটা ইউটিউবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভালো করছো, মানে এই ব্যাপারটা জানা আছে? শুনলাম, হ্যাঁ, ভালো লেগেছে আমার। আচ্ছা আচ্ছা, তো এটা শুনে আমারও ভালো লাগলো যে আমরা রয়েছি শিলিগুড়িতে নয়, রয়েছি কলকাতায়, একেবারে রবীন্দ্র সদনের পাশে একটা খুব সুন্দর জায়গায় আমরা লাউঞ্জে বসে কথা বলছি আমাদের এই আড্ডাগলিতে। মানে তুমি তো গেছো, যার জন্যই আমরা হ্যাঁ সেই আড্ডাগলির অন্দরমহলের মানুষদেরই আমরা বিশেষ করে আমরা ডেকে নিয়ে কথাবার্তা বলি আর কি। হ্যাঁ, কখন পৌঁছে যাই তাদের কাছে, এভাবেই আর কি হয়। তো জালালদার অনেক পরিচয়, জালাল দা বলেই বলছি, তার কারণ বহুদিনের পরিচিত, এভাবেই আমরা কথাবার্তা বলি। তোমার পুরো পরিবারের সঙ্গে আমার একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, তারাও এবং তোমার ছেলে মেয়েরা এত পছন্দ করে আমাকে, ভীষণ পছন্দ করে। হ্যাঁ, জানে যে ওরা আজকে এরকম হচ্ছে এখানে। তো জালালদার অনেক পরিচয় রয়েছে, শুধু তো কবি নন, হ্যাঁ কবি সত্তাটা সবার আগে আর কি, কবি হিসেবেই তার পরিচিতি। সাংবাদিকতা থেকে শুরু করে এখন অন্যান্য কাজ থেকে অবসর নিয়ে এখন একেবারে পুরোপুরি সাংবাদিকতার কাজে একেবারে ঢুকে যাওয়া, তাই তো? একটি সংবাদপত্রের সম্পাদকীয় দায়িত্বে আছে, কনসাল্টিং এডিটর হিসেবে আমি দৈনিক স্টেটসমেন্টটা দেখাশোনা করছি পুরোটাই। সেগুলো আমরা ধীরে ধীরে আসবো। আমরা এবার একেবারেই আমরা জানি, আমরা কিছু বলবো না আগে থেকে, পরিবার বা সমস্ত কিছুই আমরা আমাদের অতিথির মুখ থেকেই শুনে নেব এই লেখালেখির যাত্রাপথ, এটা কিভাবে শুরু হয়েছিল। এটা খুব কম বয়স থেকে, যখন স্কুলের নিচের দিকে পড়ি, তো বাড়িতে পত্র পত্রিকা এবং বইয়ের মধ্যেই বড় হয়ে ওঠা একদম। এবং আমার বাবা ছিলেন ভীষণ বই প্রেমী মানুষ, নিজেও লিখতেন এক সময়। 1930-এর দশকের কলকাতা থেকে প্রকাশিত সমস্ত পত্রিকায় তার লেখা বেরোতো। আচ্ছা। আর বাবার ছিল খুব বই সংগ্রহের একটা নেশা, কি বলবো, এটা একটা নেশা নয়, মানে তিনি খুব, এটাই ছিল তার একটা একমাত্র মানে ভালোবাসার জায়গা। ফলে বাবার সংগ্রহে প্রচুর সমস্ত রেয়ার পত্র পত্রিকা এবং বই ছিল। এবং আমরা ছেলেবেলায় আমাদের মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে দেখেছি দেশ বিদেশ থেকে বহু স্কলাররা, তারা গবেষণার কাজে তারা এসেছেন। আচ্ছা। হ্যাঁ, এবং বাবার সংগৃহীত ওই সমস্ত বই তারা ব্যবহার করেছেন। এই যে ফাদার দাতিয়ান, উনি প্রায় 400 বছরের বাংলা গদ্যের নমুনা নিয়ে একটি বই সম্পাদনা করেছিলেন, এবং তার জন্য উনি আমাদের ওই মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামের বাড়িতে গেছেন। এবং বাবার সংগ্রহশালা থেকে বহু পুরনো পত্রিকা থেকে, যেগুলো ন্যাশনাল লাইব্রেরি বা কোথাও পাওয়া যেত না, সেগুলো ওখানে পাওয়া যেত। আচ্ছা। তো সেখান থেকে তারা সমস্ত উপাদান নিয়েছেন। তো এইরকম একটা যেটা ছিল বাড়িতে, শিল্প সাহিত্য সংস্কৃতির একটা চর্চা ছিল, দাদারা আলোচনা করতেন, তারা লেখালেখি করতেন। ফলে যা হয় আর কি, খুব স্বাভাবিকভাবেই আলাদা করে আমাকে বিশেষভাবে এটার জন্য চর্চা করতে হয়। যখন স্কুলের নিচের দিকে পড়ছি, ছড়া পদ্য লিখি, 7, 8, 9-এ যখন, তখন কলকাতার ছোটদের পত্রিকা কিশোর ভারতী, তখন শিশু সাথী, মৌচাক এসব বেরোতো, লেখা পাঠাতাম, ছাপাও হতো। পরে যখন ক্লাস 11-এ উঠলাম, মনে হলো যে না, এবার একটু বড়দের কবিতা লেখা যায়। বড়দেরটা কোট আনকোট, মানে তার আগে বড়দের কবিতা পড়ার একটা অভ্যেস তৈরি হয়েছে। অবশ্যই। আচ্ছা, কিরকম ভাবে মানে সেটা হচ্ছে যে বললাম, বাড়িতে বই ছিল, এবং তখন দাদাদের সুবাদে
সমস্ত সাম্প্রতিক পত্রপত্রিকা এবং কবি লেখকদের বইয়ের সংগ্রহ তৈরি হচ্ছে। এমনকি আমরা স্কুলে যেহেতু ফার্স্ট সেকেন্ড হতাম, তো আমাদের বই পুরস্কার দেওয়া হতো। তখন সেরকমই দেওয়া হতো। হ্যাঁ, আমাদের ছোটবেলায় ওরা নিজেদের মানে আমাদের পছন্দ মতো তালিকা চাইতেন স্কুল থেকে শিক্ষক। আচ্ছা, তো সেখানে আমরা কবিতার বই, যেমন আমি বলছি, যখন আমি ক্লাস 11-এ পড়ি তখনই আমি এখানকার কবিদের তো বটেই, এমনকি বাংলাদেশের শামসুর রহমান, আল মামুদ, এদের কবিতা এবং দেশ থেকে তখন বেরিয়েছে এদের শ্রেষ্ঠ কবিতা, সেসব বইও পড়ছি 11-এ থাকতেই। আচ্ছা, মানে ভাষার সঙ্গে, কবিতার ভাষার সঙ্গে একটা পরিচিতি হয়েছে। আচ্ছা, অনেক সময় বাড়িতে দাদারা আলোচনা করছেন, সে সময় শুনছি। আমার মনে আছে আমার এক দাদা রান্নাঘরে মানে খেতে বসে আর কি মাকে ওই বনলতা সেন পড়ে শোনাচ্ছে। হ্যাঁ, এবং সেইখানেই এই যে লাইনটি, পাখির নীড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন, এই লাইনটা ব্যাখ্যা করছেন। এবং তখন মাকে বলছেন যে এই যে পাখির নীড়ের মতো চোখ, মানে চোখটা তো আর বাসার মতো নয়, না, বাসাটা হচ্ছে একটা পাখির আশ্রয়, তেমনি চোখটা এখানে আশ্রয় হয়ে উঠেছে। এই যে আমি তখন ক্লাস শুনছি, এটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। ফলে এই কবিতাটাকে আমাকে আলাদা করে কখনো আর বুঝতে হয়নি। তো এভাবেই সুনীল গঙ্গোপাধ্যায়ের, শক্তি চট্টোপাধ্যায়ের, সুভাষ মুখোপাধ্যায়ের, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, এগুলো তো আমরা মানে এগুলো পড়তে পড়তে বড় হওয়া। আর রবীন্দ্রনাথ তো সর্বোপরি ছিলই। ধরো যখন স্কুলের নিচের দিকে পড়ছি তখন তার কবিতা, নজরুলের কবিতা আমরা আবৃত্তি করছি। হ্যাঁ, তো সেইগুলো করতে করতে ক্রমশ যখন বড় হচ্ছি, ধরো ক্লাস 7-এ পড়ি, আমি আমাদের স্কুলে ডাকঘর হবে নাটক, অমলের চরিত্রে অভিনয় করছি আমি। এবং তখন এত সচেতন না হয়েও ওই রিহার্সাল করতে 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 আমি কিন্তু অমলের মধ্যে ঢুকে যাচ্ছি। এবং আমার মনে আছে যেদিন ফাইনাল অভিনয়টা হয়, ওই যে অমল ঘুমিয়ে পড়ছে, ওই দৃশ্য এখন ভাবলে আমার মানে গা কাটা দিয়ে পরিষ্কার মনে আছে। এবং ওই যে অমল জানলার ধারে বসে ওই পথের ডাক শুনছে এবং সেখানে সে ভাবছে রাজার চিঠি আসবে এবং সে ডাকর করে আসছে, সে পাহাড় থেকে নেমে নদীর পাশ দিয়ে আলপথ ধরে ঝিঝি পোকার ডাকের মধ্যে দিয়ে আসছে আসছে আসছে। এইটি যে একটা কল্পনার জগৎ, এই জগৎটা তখন ওই অমলের মধ্যে দিয়ে আমার মধ্যে যেন কোথাও মানে ঢুকে গেল, মানে একেবারে পুরোপুরি অমলত্ব প্রাপ্তি একেবারে। তো এ নিয়ে অনেক মজার ব্যাপার আছে, মানে আবৃত্তি নিয়ে, কবিতার প্রথম কবিতা লেখাটা নিয়ে। আচ্ছা আচ্ছা, একটু শুনি আমাদের দর্শকদের জন্য। আবৃত্তি নিয়ে কথাটা বলি, তখন আমি ক্লাস 5-এ, আমার ছোটদা জমিল সৈয়দ তো কবি, কবিতা একটু এই প্রসঙ্গে আসার আগে একটু পারিবারিক পরিচয়টা সবাই তো জানেন না। উনি নেতাজি সুভাষকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে পেলেন, তার মধ্যে নেতাজি সুভাষের সঙ্গে খুব ব্যক্তিগত হৃদ্যতা তৈরি হলো। আচ্ছা, এবং জেল থেকে বেরিয়ে উনি যখন মুর্শিদাবাদে ফিরে গেলেন, পুরো সময়টা ওই জাতীয় কংগ্রেস এবং দেশ ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি পুরোটা সময় একেবারে দিলেন। তো সেই সময় নেতাজি সুভাষ আমাদের ওখানে গেছেন বাবাদের আমন্ত্রণে। আচ্ছা, উনি জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, এই সমস্ত এলাকায় নেতাজি সুভাষের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করেছেন। আচ্ছা, নেতাজি সুভাষের সঙ্গে এক ঘরে রাত্রি যাপন এবং সুভাষচন্দ্র বাবা এবং তার বন্ধুদের সমস্ত পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। তো নেতাজি সুভাষ ফিরে গেলেন, তার পরের সপ্তাহে বাবা আবার ওই কাছাকাছি একটি জায়গায় যখন বক্তৃতা করছেন, আবার তাকে মানে গ্রেপ্তার করলো পুলিশ এবং আবার জেলে যেতে হলো। মানে সেই সময়ের তো, এবং তার পাশাপাশি উনি লেখাপড়া করছেন, লেখালেখি করছেন, আবার এই আন্দোলন করে যাচ্ছেন। তারপরে জেলে থাকতে থাকতে ওই মার্ক্সবাদের বইপত্র জেলে বসে পড়াশুনো করতে করতে প্রভাবিত হলেন। বেরিয়ে এসে জেল থেকে মুজাফফর আহমেদ, তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হলো। তারা বহরমপুরে প্রথম যে 1935-36 সালে প্রথম যে কমিউনিস্ট পার্টি ফর্ম করলো, যে 5 জনকে নিয়ে বাবা তাদের মধ্যে একজন। আচ্ছা, পরে ব্রিটিশ সরকার বাবাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে ঘোষণা করে মুর্শিদাবাদ থেকে বহিষ্কার করলো। এবং বাবা তখন বর্ধমানে এসে একটা মসজিদে ইমামের ছদ্মবেশে থাকলেন এবং রাতের বেলা কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত।
তো এই যে একটা বিপুল সাহস হ্যাঁ এবং এই যে একটা দৃঢ়চেতা মানুষ ছিলেন, কখন মাথা নিচু করেননি কারো কাছে। এবং আমার বড়দা সৈয়দ মোস্তফা সিরাজ, তিনিও ছেলেবেলা থেকে একটা স্কুল পালানো বালক, কিন্তু প্রচুর পড়তেন। হ্যাঁ তারপরে এই যে বাড়ি থেকে পালাতেন, নদীর ধারের জঙ্গলে রাখাল ছেলেদের সঙ্গে কাটাতেন। বাবা তখন বর্ধমানে তাকে নিয়ে গেলেন, একটা সময় পরে তো জানাজানি হলোই। তো তখন সেখানে গিয়েও ওই সাঁওতাল ছেলেদের কাছ থেকে দাদা বাঁশি বাজানো শিখলেন, গান গাইতে পারতেন। এবং ওই স্বাধীনতা আন্দোলনের মিছিলে তখন ম্যাট্রিক কি ক্লাস 10-এ ওঠেননি আর কি, গলায় হারমোনিয়াম ঝুলে ওই স্বদেশী আন্দোলনের গান গাইতে যাচ্ছেন মিছিলের আগে আগে। এবং একটি সভায় সামনে ম্যাট্রিক পরীক্ষা, সিরাজদাকে যখন বক্তৃতা দিতে বলা হয়, ওই ওখানকার জাতীয় কংগ্রেসের সংগঠন থেকে বলা হয়, উনি প্রায় 40 মিনিট বক্তৃতা দিয়েছেন। হ্যাঁ, তো এইরকম একটা তাদের তখন উনি লিখছেন না, তখন তো ক্লাস 10-এর ছাত্র। আচ্ছা, হ্যাঁ। তখন তারপরে যখন উনি কলেজে উঠলেন তখন থেকে পুরোপুরি লেখা। তবে দাদা যেটা বলতেন যে যখন একদম স্কুলে, তো ওই ডিটেকটিভ গল্প পড়তে খুব ভালোবাসতেন। তো ওই রকম মানে কোন একটা গুপ্ত কথা শুনে কি একটা ওই রকম বলে ক্লাস 6-7-এর ছাত্র কি অমুকপুরের গুপ্ত কথা লিখে বসেছেন। আচ্ছা, মানে সৃষ্টিশীলতা একদম বের করে তো না, হ্যাঁ, জড়িয়ে আছে আসলে বইপত্রের মধ্যে বড় হওয়া তো একদম একদম। আর যেটা ছিল যে ওই রকম প্রকৃতির মধ্যে একটা বিপুল একটা আদিম প্রকৃতি, তখন ওই সময়ে 30s-এর কথা, 30-এর দশকের কথা। আমাদের গ্রামের বাইরে নদী এবং সেই মানে হিজল অঞ্চলটা ছিল একেবারে খুব দুর্গম এলাকা, খোশবাসপুর, হ্যাঁ, দুর্গম এলাকা। তো সেখানে মানে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে মানুষকে বাস করতে হতো, বন্য জন্তুদের বিরুদ্ধে লড়াই করে। ফলে সেখানকার মানুষ একদিকে যেমন সরল সহজ, আবার অন্যদিকে বিপুল হিংস্র। ফলে উনি আন্দোলনে জড়িয়ে যাচ্ছে, শুধু আন্দোলন না, নিজেদের মধ্যে একেবারে বংশানুক্রমিক মানে খুনোখুনি, জমির দখল নিয়ে লড়াই। তো এবং সেগুলো সিরাজদার কম বয়স থেকে দেখেছেন, অথচ তাদের সঙ্গে আবার খুব হৃদ্যতাও। আচ্ছা, তো ফলে এই যে জীবনকে দেখা, পরে যখন কলেজে পড়ছেন আইপিটি এর সঙ্গে যুক্ত হয়ে গেলেন। মানে বহরমপুরে উনি ছাত্র ফেডারেশন করছেন, বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়তে পড়তে। তো ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হয়ে উনি গেলেন এতে, কলকাতায় আসতেন। তো সেখানে এসে কাদের পাচ্ছেন, বিজন ভট্টাচার্য, জ্যোতিরিন্দ্র মৈত্র, সলিল চৌধুরী, তারপরে ঋত্বিক ঘটক, শম্ভু মিত্র, এরকম সমস্ত মানুষেরা, হেমন্ত মুখোপাধ্যায়, মানে এক একটা জায়গায় তারা রাজা। হ্যাঁ, তো সেখানে আসছেন উনি একজন ছাত্র, এবং তখন উনি যেখানেই যেতেন ওই ধুতি এবং শার্ট পরতেন, তখন সেরকমই ছিল, পেছনে কোমরের বাঁশিটা ঠিক থাকতো, গোঁজা। সলিল চৌধুরী সেটা জানতে পেরেছিলেন এবং উনি এলেই বের করে বাঁশি বলে সলিল চৌধুরী বাজাতেন। দেবব্রত বিশ্বাস, তার সঙ্গে খুব মানে স্নেহ পেয়েছেন তাদের। পরে উনি কবিতা লিখছেন এবং বিষ্ণুদের সঙ্গে খুব যোগাযোগ হলো, এবং কবিতাও লিখতেন, প্রচুর কবিতা লিখেছেন। আচ্ছা, কবিতা পত্রিকায় কবিতা বেরিয়েছে, এবং তার 1950 সালে শেষ কবিতার দেশ পত্রিকায় শেষ অভিসার নামে, যে এটা আমার শেষ। এবং তার মনে হলো যে আমি আর কবিতায় আমার কথা বলতে পারছি না। এবং সেই সময় উনি 50 সালে মানে যেহেতু গণনাট্যের সঙ্গে যুক্ত, তাকে বলা হলো তুমি আলকাপ লোকনাট্যের দল, তখন মানে উত্তর রাঢ় অঞ্চলে বিপুল জনপ্রিয়। তো বললেন যে তুমি বাঁশি বাজাতে পারো, গান গাইতে পারো, নাটক করতে পারো, তুমি দেখো, মানে আইপিটি এর ভাবধারাকে তুমি আলকাপের মধ্যে দিয়ে গ্রামেগঞ্জে ছড়িয়ে দাও। এবং উনি 6টি বছর একেবারে তথাকথিত সভ্য নাগরিক জীবন ভুলে গিয়ে ওই স্বল্প শিক্ষিত বা নিরক্ষর ওই লোকনাট্যের শিল্পীদের নিয়ে, সেই লোকজনদের নিয়ে তিনি গ্রামে 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 ওই নাটক করে বেরিয়েছেন, আলকাপ করে বেরিয়েছেন। এবং সেখানে তখন স্ত্রী চরিত্রে কিশোর ছেলেরা অভিনয় করতে, যাদের ছোকরা বলা হয়। এই একটা বিপুল অন্যরকম জগৎ। এবং তার লেখার মধ্যে ওই
মায়া মৃদঙ্গ, তাতে এই আলকাপ জীবনের কথা আছে, যেটা পরে রাজা সেন হ্যাঁ 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 সিনেমা করেছিলেন। হ্যাঁ। তার নিলয় না জানি ওই রকম বাউল ফকিরদের জীবন নিয়ে লেখা, যেগুলো নিজের চোখে দেখা। সেই এবং সেই তার তখন গল্প লেখা শুরু হয়ে গেছে। আচ্ছা ওই 56 সালে উনি হঠাৎ মনে হলো যে আমি এটা কি করছি। আচ্ছা আলকাপ থেকে ফিরে এসে সব ছেড়ে ছুড়ে এসে লেখাতে মন দিলেন। এবং তারপর 60-এর দশকের গোড়ার দিকে 64 সালের দিকে উনি চলে এলেন কলকাতায়, শুধুমাত্র একটা কলম হাতে, আর অন্য কোনো কিচ্ছু নেই। এই যে বিপুল একটা চ্যালেঞ্জ নিয়ে, কাউকে চেনেন না, সেভাবে জানেন না, মানে অজানিতের পথে। হ্যাঁ। এবং তখন উনি আবু সাইদ আইয়ুবের কাছ থেকে মানে খুব পছন্দ করতেন দাদাকে। দাদার বিপুল পড়াশুনো ছিল তো। সেটাই সেটাই ফলে তার কনফিডেন্স দর্শন চর্চাটাও উনি আবু সাইদ আচ্ছা। দ্বারা প্রবল প্রভাবিত হয়েছে। প্রভাবিত, হ্যাঁ। তো ফলে এইরকম একটা জগৎ, একদিকে গ্রামীণ জীবন দেখছেন একেবারে ভেতর থেকে, অন্যদিকে তার একজন শিক্ষিত যুবকের দেশ বিদেশের সাহিত্য পড়া এবং শিক্ষিত মানুষের সঙ্গ তিনি পাচ্ছেন কলকাতা শহরে। ঠিক কিন্তু ঠিক এই যে তার লড়াই করার যে প্রবণতা, এটা বোধহয় বাবার কাছ থেকে পেয়েছে। আচ্ছা তো পরে অন্য দাদাদের মধ্যেও খানিকটা লেখার, খানিকটা কেন বলবো, প্রায় পুরোপুরি হ্যাঁ লেখার সবাই জন্য সবাই প্রত্যেকে। বাড়ির তো প্রত্যেকেই সেই লেখার জগতেই এসেছেন। হ্যাঁ। হ্যাঁ এবার এবার তোমার নিজের লেখালেখির একদম শুরুটা, হ্যাঁ প্রথম লেখা কোন কাগজে ছাপা হলো, এই জায়গাটা সেটা বলি। ওই আবৃত্তির ঘটনাটা বলতে, আমি ক্লাস হ্যাঁ, 5-এ হ্যাঁ। পড়ি, আমরা আমাদের স্কুল ম্যাগাজিনে লিখছি, কিন্তু আচ্ছা হ্যাঁ ওই ছড়া জাতীয় যেমন হয়, হ্যাঁ, একটা হ্যাঁ। 5-6 এর ছেলে যেমন লেখে। হ্যাঁ হ্যাঁ এখন হলো কি, আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী হতো, তাতে ওই ক্লাস 5-6 একটা গ্রুপ, 7-8 একটা গ্রুপ, 9-10-11 একটা গ্রুপ, আবৃত্তি প্রতিযোগিতা হতো। আচ্ছা তো তার সঙ্গে আমার এক দাদা সৈয়দ কাউসার জামাল, সে হ্যাঁ, হ্যাঁ। কবি হিসেবে তোমরা চেনো সবাই। একদম খুবই আমাদের খুবই, কাছের হ্যাঁ। মানুষ বন্ধু। তো জামালদা একজন উদ্যোক্তা। তো আমি তখন ক্লাস 5-এ পড়ি, আমি আবৃত্তিতে নাম দিয়েছি। এখন 3 জন মাত্র নাম দিয়েছি। আমি, জমিল ক্লাস 6-এ পড়ি, আমার ছোটদা, আর 6-এরই জমিল ফার্স্ট হতো, যে সেকেন্ড বয় যে সে, আমরা 3 জন। এইবারে ট্রায়াল নেওয়া হচ্ছে। তো আমি দেখলাম প্রথমে ওরা বললো, তো কোথাও একটু আটকে আটকে গেছে কারোর হয়তো বা। তো আমার কবিতাটা পুরো মুখস্থ, আমার মনে আচ্ছা। আছে চিত্রাকাব্য গ্রন্থের ওই উৎসর্গ বলে একটি কবিতা। হ্যাঁ 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 তো আমি দেখলাম ওদের আটকে গেছে দু একটা জায়গায়, কিন্তু আমার ভালো মুখস্থ আছে, আমি যাতে না আটকায়, আমি একদম উঠলাম, উঠে নমস্কার বলে একদম দাড়ি কমাহীন বলতে শুরু করলাম। আচ্ছা। আমার মনে হচ্ছে মুখস্থ বলাটা বোধহয় আসল। তো আমি নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ, আজিমর ব্যাখ্যা কুঞ্জ অনেক উচ্চ গুচ্ছ ধরিয়াছে ফল, একদম বলে শেষ করলাম। আচ্ছা শেষ করেই শুনলাম একজন বললো, বাদ দিয়ে দিন স্যার, বাদ দিয়ে দিন। ও জামালদা বলল। আচ্ছা অথচ আবৃত্তি কিছু হয়নি, বাদ দিয়ে দিন। হ্যাঁ। তখন বাংলার মাস্টারমশাই বললেন, না না থাক, ফার্স্ট সেকেন্ড দুটো তো পুরস্কার, হ্যাঁ। তাহলে আরো একজন থাকা দরকার। আচ্ছা ব্যাস থেকে গেলাম ওই কল্যাণী। তখন মর্নিং স্কুল হতো, দুপুরবেলা দেখি বাড়িতে এসে জমিল আমার মেজদার কাছে, মেজদা ভালো গান গাইতে পারতো, আবৃত্তি করতে পারতো, নাটক করতে পারতো। বাহ তো মেজদার কাছ থেকে, মানে আমার সিরাজদার ঠিক পরের ভাই মেজদা, মানে আমার পিতৃপ্রতিম মেয়েরা, একদম আমি বাইরে ছোট, সবার ছোট। হ্যাঁ তো হলো কি, মেজদার কাছ থেকে যখন ও মেজদাকে শেখাচ্ছে, আমি দূরের থেকে হয়তো শুনছি। এইবারে 25শে বৈশাখের ঠিক আগের দিন হঠাৎ মা ডাকলেন, বললেন এই তোরা আয় তো, বাবা ডাকছেন। বাবা দোতলার ঘরে, আমাদের সে মাটির বাড়ির দোতলা, তো দোতলার ঘরে। তো আমরা যেতে বললেন, বাবা বললেন যে কালকে তো আছে, তোরা কেমন আবৃত্তি করবি শোনা। তো জমিল বরাবর একটু প্রাজ্ঞ স্বভাবের ছিল, ও দেখলাম ঢুকলো ঘরে, গিয়ে নমস্কার বলে ঠিকঠাক শোনালো, আর আমি দরজার কাছে ছিলাম, বা দরজার বাইরে দাঁড়িয়ে দেখছি। মা বললেন, আর ঠিক ঘরে ঢুকে বাঁদিকে মোড়াতে মা বসে আছে, আর ভেতরে বাবা। মা বললেন, এবার তুই আয়। যেই বলেছেন অমনি আমার মাথার মধ্যে ঘুরে মানে বেজে উঠলো, বাদ দিয়ে দিন স্যার, বাদ দিয়ে দিন। আর তারপরে বাবার সামনে বলতে হবে, বাবা ভীষণ রাশভারী মানুষ, হ্যাঁ, আমরা ভীষণ ভয় করতাম, মানে একটা সংগ্রাম করতাম। বাবা কোনোদিন আমাদের খুব কোনো কান ধরা পর্যন্ত তো দূরের কথা, কিন্তু উনি একটি কথা বললেই আমরা সেটা একেবারে সঙ্গে সঙ্গে সেটা আমরা করতাম। তো সেদিন কি যে হলো, আমি অমনি পেছন ফিরে মারছুট যাচ্ছি। তো পেছন ফিরে এ করার আগে আমি মায়ের গলা আমার কানে এলো,
এর দ্বারা কিছু হবে না। আচ্ছা। হ্যাঁ, এইবারে পরের দিন মানে একটা বড় হল ঘর, মানে কাঠের পার্টিশন দিয়ে দুটো ক্লাসরুম ভাগ করা থাকতো, সেগুলো সরিয়ে দিয়ে বিরাট হল ঘর। তার মধ্যে রীতিমতো ওই যা হয় আর কি, প্রথমে আমাদের স্কুলে এক মাস্টারমশাই তার গান দিয়ে শুরু হলো। এইবারে ছোটদের আবৃত্তি প্রথম। আচ্ছা। ফলে আমরা তিনজন আবৃত্তি করব। জমিল যেহেতু ভালো বলেছে ফলে ও প্রথমে, তারপরে ওর ক্লাসেরই যে ছেলেটি যে সেকেন্ড হবে আশা করেছে, এমনিতেও সেকেন্ড ক্লাসের মধ্যে, এবং ও আবৃত্তিতে সেকেন্ড হবে এটা ও বলে দিয়েছে, সবাই বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। আর আমি এভাবে চুপচাপ, ওরা দুজন বলে নিল। থার্ড আমি বলতে উঠলাম এবং আমি বললাম, আচ্ছা, এবং বলে যখন শেষ করে আমি নামছি, আমি কেন জানি না আমার মনে হলো আমি ফার্স্ট হব। ও হ্যাঁ, এবং ঠিক তাই যখন রেজাল্ট ঘোষণা করা হলো আমি ফার্স্ট, জমিল সেকেন্ড, আর ওই ছেলেটি পাইনি। আচ্ছা, এবং সেই লজ্জায় কিনিন স্কুলে আসেনি, কারণ সবাইকে তো বলেছে আমি সেকেন্ড পুরস্কার পাচ্ছি। তো এরপর আমার তারপরে তুই বললাম অমলের নাটক করলাম, এবং তারপরে পাড়ার ছেলেরা এসে ধরলো নাটকে অভিনয় করতে হবে। প্রথম আমার মনে আছে তরুণ সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসীতে বিবেকানন্দ তরুণ সন্ন্যাসী, সেই রোলটি আমি করলাম। আচ্ছা, তারপরে ধীরে ধীরে একেবারে মানে এই পারবে বলে এইবারে বাড়িতে গানের চর্চাও চলছে, রবীন্দ্রসঙ্গীত যেমন পারি নিজের মতো করে, সবার সামনে না কিন্তু নিজের মতো করে। এইবারে ক্লাস 11-এ মনে হলো না, এবার একটু ওই যে বললাম বড়দের কবিতা লিখতে হবে। আমি লিখলাম, কবিতাটির নাম হচ্ছে কৈশোরের খেলা ঘরে। তখন আমার কিন্তু 15 বছর বয়স। সেও তো আর কোথায় বড়। তো প্রথম দুটো লাইন শুধু মনে আছে যে, আমার কৈশোরের খেলা ঘরে সবকিছু এলোমেলো হলে বুকের গভীরে চুপি চুপি শ্বাস ফেলে দেবদারু বন। বাবা, ক্লাস 11। তো তখন সেই সময় সেই অনুভূতিটুকু দেবদারু বন বুকে ঢুকে গেছে। হ্যাঁ, তো হলো কি, ভালো কাউকে দেখায় এটা। তো জমিল, আমরা যেহেতু পিঠোপিঠি ভাই, ওর তখন ফার্স্ট ইয়ারে পড়ছে, বহরমপুরের সমস্ত পত্র পত্রিকায় ওর লেখা বেরোচ্ছে, সম্ভবত দেশ পত্রিকাতে ওর কবিতা বেরিয়ে গেছে। তো তখনকার দেশ পত্রিকায় কবিতা বেরোনো তো একটা ব্যাপার। তো 71 সালের কথা বলছি। তো আমি ওকে যেই দেখালাম, ও পড়লো, পড়ে ফুফ করে উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। অর্থাৎ কিছু হয়নি, কিছু হয়নি, তোকে আরো লিখতে হবে। তো ওর সঙ্গে আমার এমনিতে একটু লেগে থাকতো। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তো হবেই। আর আমি যদি ক্রিকেটও খেলতাম, ফুটবল খেলতাম, এই খেলাধুলো করে, ফলে ওইসব বুদ্ধি শুদ্ধি নেই, ফলে ওর দ্বারাও আবার কি কবিতা লিখবে। আচ্ছা, তো ফলে বেরিয়ে গেল। তো আমি খুব অপমানিত বোধ করলাম, চুপচাপ হজম করলাম। এইবারে স্কুল যেতে হবে, স্নান করতে যাব, ওটা আমি টেবিলে রেখে দিয়ে গেছি। ফিরে এসে দেখি খালেদ দা, মানে সৈয়দ খালেদ নোমান অর্কেস্ট্রা পত্রিকা। তো খালেদ দাও তখন পত্রিকা করে, কবিতা লেখে, এবং হাতের লেখাটি ছিল একেবারে মুক্তর মতো অপূর্ব। তো ফিরে এসে দেখি আমার ওই কাগজটার উপরে আমার কবিতার মাথায় এক কোণে লেখা, মুক্তাক্ষরে লেখা, উড্ডীয়মান কবি কিশোর সৈয়দ হাসমত জালাল। উদীয়মান নয়, উড্ডীয়মান। এইটি দেখে তো আমি তখন মানে এ ধরনের দ্বিধা হওয়া অবস্থা। আমাদের বাড়িতে এটাই ছিল, কেউ কাউকে আলাদা করে কেউ কখনো কাউকে কিচ্ছু বলতো না, নিজের নিজের মতো। ঠিক আছে, নিজের নিজের মতো, একটু ভালো কর, এই কর, ওসব দরকার নেই, যে যার মতো। সময়টা তো তখন এই রকম, আর একটা বড় পরিবার। হ্যাঁ, তো হলো কি, সেই সময়ে বহরমপুর থেকে কবি মনীষ ঘটক বর্তিকা পত্রিকা সম্পাদনা, আর ওই বর্তিকা পত্রিকার থেকে প্রত্যেক বছর একটা বঙ্গ সাহিত্য সম্মেলন করা হয়। মহাশ্বেতা দেবীর বাবা, মহাশ্বেতা দেবীর বাবা। তো এবং সেই সম্মেলন উপলক্ষে ওরা কবিতাকে পুরস্কার দিতেন। আচ্ছা, তো হলো কি, আমি ওই কবিতাটা পাঠিয়ে দিলাম বর্তিকায়, এবং ওদের দুটো পুরস্কার থাকতো, একটা হচ্ছে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য, একটা সাধারণের জন্য। মাস দুয়েকের মধ্যে একটা চিঠি এলো যে তুমি প্রথম পুরস্কার নিয়ে যাও। বাহ, কি দারুণ। এই যে আমাকে কিন্তু খুব একটা উৎসাহ যোগালো, একদম, এবং সাহসও যোগালো লেখা। মনীষ ঘটক তখন তো মানে একেবারে বিশাল জনমত কবি একজন, 40-এর দশকের এরকম একজন কবি। বর্তিকা তখন নাম করে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ। তো পরে ওর মৃত্যুর পরে মহাশ্বেতা দেবী করতেন, চরিত্রটা বদলে গেছিল তখন। তো তার পরের বছরেও আমি গল্পে লিখে পুরস্কার পেয়েছি।
এবং কলেজে উঠে গেছি তখন ফার্স্ট ইয়ার, এবং কলেজ পত্রিকায় তখন আমার গল্প বেরোচ্ছে। আমি গিয়ে আবার আমাদের একটা পুরনো ওই খালেদা, ওদের সময়ে ছিল একটা দেয়াল পত্রিকা, প্রাচীরা নামে দেয়াল পত্রিকা, এটা খালেদারা শুরু করেছিলেন, পরে বন্ধ হয়ে গেছিল। আমি যাওয়ার পর আবার শুরু করলাম, এবং তাতে কবিতা, এবং তখন আমাদের বয়সী যারা কবিতা লিখছি, তবে আমি মূলত বহরমপুরের তখন যে কবি অমিতাভ মৈত্র, প্রশান্ত মজুমদার, আচ্ছা আচ্ছা, শঙ্কু মজুমদার মারা গেছে, হ্যাঁ হ্যাঁ, ওরা তো একটু তোমার থেকে সিনিয়র সিনিয়র হ্যাঁ, সিনিয়র কিন্তু ওদের জামালদারের হ্যাঁ, সময়। জামালদার একটু ছোট, কিন্তু জমিলের সঙ্গে ওদের খুব বন্ধুত্ব, জমিলের থেকে 1-2 বছরের সিনিয়র ওরা। কিন্তু ওই যে বললাম আমি সব থেকে বয়সে ছোট, কিন্তু আমি পাচ্ছি ওই অ্যাসোসিয়েশনটা, যেহেতু ওই পত্রিকায় লিখছি, ওরাও লেখেন, এবং বহরমপুরের যে কোনো কবিতা সভায় অনুষ্ঠানে আমি থাকছি, ডাক পাচ্ছি। উৎপল কুমার গুপ্ত, উনি আমার বাংলা শিক্ষক, আমার স্কুলের শিক্ষক। আচ্ছা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন উনি আমার স্কুলে জয়েন করেন, উনি আমাকে খুব স্নেহ করতেন, ফলে সময়ে উনি যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকতেন। এবং মনে আছে আমি তখন বহরমপুরে বীরেন চট্টোপাধ্যায় এসেছেন, এবং ওই যারা সিনিয়র গল্প লেখেন টেখেন তাদের সঙ্গে একটা সভায় আমি দেখলাম একমাত্র আমাকে উৎপলদা ডেকেছেন। পরে সেখান থেকে বেরিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমি একসঙ্গে হাঁটতে হাঁটতে অনেকটা পথ এলাম গল্প করতে করতে। উনি আমাকে তার শ্রেষ্ঠ কবিতা দিয়েছিলেন এবং নাম লিখে। আচ্ছা, মানে এগুলো মানে সত্যি তাই। তো তারপরে হলো কি, আমি কলেজে উঠে তখন ফার্স্ট ইয়ারে আমি কাঁদি কলেজে পড়ি, কাঁদি রাজ কলেজ। তো আমাদের ওখানকার এক অধ্যাপক বাংলার মৃন্ময় পাল, উনি তখন অধ্যাপক হরপ্রসাদ মিত্র, কবি হরপ্রসাদ মিত্র তার ছাত্র। উনি আমাদের কলেজে একটা মুর্শিদাবাদ জেলা সাহিত্য সম্মেলন করলেন, কবি সম্মেলন। সেখানে গেলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুশীল রায়, কবি সুশীল রায় ধ্রুপদী পত্রিকা করতেন, আর এই হরপ্রসাদ মিত্র, মানে উনি খুব ডাক সাহিত্যে অধ্যাপক সঙ্গে এবং কবিও। তো সেখানে বয়কনিষ্ঠ হিসেবে আমি বয়কনিষ্ঠ কবি। তো আমি যখন কবিতা পড়লাম, একটা খোলা জায়গায় মঞ্চ করে আমাদের স্কুল কলেজের মাঠে, মানে কলেজের ভেতরেই, হঠাৎ শুনলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নীরেন্দা হাতটা তুলে বললেন বাহ, হরপ্রসাদ মিত্র আমাকে ডাকলেন। আমি কাছে গেলাম, তো তখন তো আমাদের হাতে সবসময় বই খাতা থাকতো, আমি আমার ওই ডায়েরিটা দিয়ে দিলাম, অটোগ্রাফ নিলাম আর কি। তো নীরেন্দা বিশেষ কিছু আর বললেন না। হরপ্রসাদ মিত্র বললেন কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করো। আর সুশীল রায় খুব কম কথা বলতেন, উনি খালি বললেন ধ্রুপদীতে কবিতা পাঠিও। বাবা, এই যে এবং তখন দেখো ওখান থেকে আমি কবিতা পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়। নবদ্বীপ থেকে তখন অরুণ বসু অজ্ঞাতবাস নামে একটি কবিতা পত্রিকা করতেন, অজ্ঞাতবাস আমার কবিতা ছাপলেন, আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র। পরে অরুণ দার সঙ্গে কত বছর পর 90 সালে দেখা আলাপ, মানে হ্যাঁ, তারপরে নবদ্বীপে একসঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি, অজ্ঞাতবাসের কথা উঠেছে। তো তারপরে অন্যদিন গঙ্গোত্রী নামে সমস্ত পত্রিকা বেরোতো, শান্তনু দাস করতেন গঙ্গোত্রী, মানে কবি দীনেশ দাসের ছেলে। আচ্ছা, তারপরে আর শিশির ভট্টাচার্য বলে একজন, উনি করতেন অন্যদিন, খুব ঝকঝকে কাগজ, তখন দুটো কবি পত্রিকা খুব। তো যাই হোক, পরে আমি কলেজে এইরকম চলছে, তারপরে আমি চলে গেলাম ইন্ডিয়ান এয়ারফোর্স, আমি ব্যাঙ্গালোরে চলে গেলাম। ওখানে গিয়ে আমি দুটো কবিতা দেশ পত্রিকায় পাঠিয়ে দিলাম, তখন আমার হার্ডলি 19 বছর বয়স, 19 হয়নি। তারপরে সেই বয়সে চাকরি, হ্যাঁ, ওই যেহেতু এয়ারফোর্স, মানে কি হলো আমি বলি তোমাকে ঘটনাটা। কলেজ জাস্ট শেষ করেছি, একটা এরকম বিজ্ঞাপন দেখলাম, আমি আমার এক ভাইপো সুশোভন রফি, ও ভালো ছবি আঁকতো, তো ও আমাকে বললো, আর ওই বাবার কাছ থেকে যে শুনতাম না একটা দেশের কথা, তিনি আন্দোলন করেছেন, আর আমরা যখন স্কুলে পড়ছি, আমি ওই প্যারেড পিটি এগুলো খুব ভালো করতে পারতাম। তো যখন আমরা স্কুলের মাঠে হয়তো খেলা করছি, হঠাৎ দেখলাম তখন ধরো চীন পাকিস্তান যুদ্ধের, আমি তখন ক্লাস 5-6-এ পড়ছি, ধরো 64-65 সাল, ওই আমাদের সামনে দিয়ে দেখি বাড়ির পাশ ওই রাস্তা দিয়ে জাতীয়, মানে জাতীয় সড়ক হয়েছে এখন, তখন বাদশাহী সড়ক বলতো, মিলিটারি কনভয় যাচ্ছে, আর্মি লরি ট্রাক গুলো যাচ্ছে, মানে বাংলাদেশ বর্ডার আমাদের ওদিকে পাশে। হ্যাঁ, তো আমরা গিয়ে সঙ্গে সঙ্গে 4-5 জন 6 জন যে যতদিন থাকতাম সব ছুটে গিয়ে ওখানে একটা সার হয়ে দাঁড়িয়ে যেতাম, আমি সামনে থাকতাম এবং ওদের দেখে স্যালুট করতাম। আচ্ছা, ওরাও যখন পাল্টা স্যালুট করতেন একেবারে কি শিহরিত হতাম। ফলে না এই ব্যাপারগুলো বাবার কাছ থেকে শোনা, ওইসব কাহিনী, নেতাজি সুভাষচন্দ্রের কথা, এইগুলো কোথাও একটা মনে হয়েছিল দেশাত্মবোধের একটা ব্যাপার, এবং এর সঙ্গে একটা মানে
দেশের জন্য কিছু করা, এটাও একটা ওই বয়সে একটা রোমান্টিকতা কিন্তু। হ্যাঁ, তো এরকম পরীক্ষা হলো, পরীক্ষাতে প্রায় 5,000 ছেলের মধ্যে 52 জন ছেলেকে রিক্রুট করা নেওয়া হয়েছে। হলো। তার মধ্যে আমি এবং আমার এক ভাই, বাহ, আমরা দুজন চলে গেলাম এয়ারফোর্স। এবং আমি গিয়ে ব্যাঙ্গালোরে ফেব্রুয়ারি মাস, মানে বসন্তকাল, মানে ব্যাঙ্গালোর তো হচ্ছে মানে গার্ডেন সিটি বলা হতো, মানে ফুল আর ফুল। আর তার মধ্যে আমাদের ছিল সেই সময়, এখন অনেকটা রাফ হয়ে গেছে। এখন আমি জানি, এখন তো পুরো ক্লাইমেট বদলে গেছে। হ্যাঁ, কিন্তু তখন আমাদের ঘরে ফ্যান থাকতো না, হ্যাঁ, ঘরে ফ্যান ছিল না এরকম। তো মানে বসন্ত আসছে এরকম একটা সময়। তো আমি গিয়ে ওখানে দিনের বেলা ট্রেনিং, পড়াশুনো সব চলছে। আর যেহেতু আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টের, ফলে আমাদের পড়াশুনো করতে হতো। হ্যাঁ, মানে এই সেই পড়াশোনার মধ্যে থাকলে সারাটা জীবন আর ধরে। রাতের বেলা কি হতো, আমি এসে কবিতা লিখতাম। আর তখন দুহাত ভরে লিখি, কম বয়স তো, যা মনে আসে তাই লিখি। প্রচুর লেখাও সেই সময় সেই আছে। সময় দুটো কবিতা আমি পাঠিয়ে দিলাম দেশ পত্রিকায়। সেই তো সময় তার আগে, যাওয়ার আগে কি হলো, আমি তার পরের দিন হয়তো ট্রেন ধরবো ব্যাঙ্গালোরে, আগের দিন আমি আকাশবাণীতে চলে গেলাম, কাউকে কিচ্ছু না বলে। যুববাণীতে একগুচ্ছ কবিতা দিলাম। আচ্ছা, কারণ এখনো মনে আছে, প্রদীপ মিত্র তখন দেখতেন, উনি একটা দুটো দেখে বললেন, বাহ ঠিক আছে, আমরা জানিয়ে দেবো। তখন যুববাণী কিন্তু খুব জনপ্রিয় ছিল, খুব জনপ্রিয়। আচ্ছা, তো দেখি ওখানে প্রদীপ মিত্রের সঙ্গে কথা বলতে আমার গলাটা খুব চেনা চেনা মনে হলো, তরুণ চক্রবর্তী। মানে সব, মানে শুরুর দিকটা একেবারে অন্যরকম ভাবে। পরে আমি যখন ব্যাঙ্গালোরে গেছি হঠাৎ, তখন বাড়িতে চিঠি এসেছে এবং বলছে যে অডিশন, মানে রেকর্ডিং এর জন্য ডেকেছে। দারুণ দারুণ। তো আমার এয়ারফোর্সের বন্ধুরা সব বলে, এই চলে যাও চলে যাও। কিন্তু তখন কিন্তু সবে গেছি, ফলে খুব এমার্জেন্সি ছাড়া আসা যাবে না, ছুটি পাওয়া যাবে না, ফলে আমি আর ওটা চেষ্টা করলাম না। তো বন্ধুরা তো খুব ইমপ্রেসড, বলে কি ব্যাপার, তোমাকে রেডিও করতে দেখেছি। তো যাক, ওটা গেল। দেশ পত্রিকায় কবিতা পাঠিয়ে দিলাম। সেটা কোন সাল? এটা 75-এর। তাহলে 75-এ দেশ পত্রিকায় পাঠানো। হ্যাঁ, এবং সাগরময় ঘোষের হাতে লেখা চিঠি পেলাম যে আপনার 2টি কবিতা মনোনীত হয়েছে, দুটো পাঠিয়েছি, দুটোই যথাসময়ে প্রকাশিত হবে। 2-2.5 মাসের মধ্যে একটি প্রথম কবিতাটা ছাপা হয়ে গেল। বাহ। এবং মনে আছে 30 টাকা পেয়েছিলাম একটা কবিতার জন্য, তখন ওই সময়। এটা যে সাগরময় ঘোষের হাতের লেখা, যেটা, হ্যাঁ, সেই এভাবে চিঠি আসছে। সেই তো, তখন তো তাই। এবং দুটো কবিতাই তিনি মনোনয়নে চলে গেল, মানে আবার হয়তো কিছুদিন পরে আবার দুটো কবিতাই বেরিয়েছিল ব্যাঙ্গালোরে থাকতে থাকতে। মানে এই জালালার কথা মানে শুনতে শুনতে এর মনে হয় জালালার দ্বিতীয় পর্ব করতে হবে, অবশ্যই করতে হবে। হ্যাঁ, সেটা হয়তো এখানে হবে না, রেকর্ডিং পরে কোথাও হবে। এবং আরো অনেক অনেক কথা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে জালাল্লাহ কিন্তু ভীষণ বাগ্মীয়, অসাধারণ। যেমন তার লেখা, গদ্য এবং বলা, সাময়িক পরিস্থিতি বা দেশ কাল সবটা মিলিয়ে, রাজনীতি, অর্থনীতি, যে বিষয়ে কথা বলা যায়, মানে আমরা শুরু করি না কেন, সে কোথায় যে পৌঁছে যাব। আমাদের অনেক কথা হলো জালালদা, এবং আরো অনেক প্রচুর প্রচুর কথা। এ তো সবই মনে হলো শুরুটা হলো, একেবারে মানে এয়ারফোর্স জীবন তো সবে শুরু। এরপরে মানে এতদিন সূত্রে বিভিন্ন জায়গায় আমি গেছি, পোস্টিং পেয়েছি। তো ওইখান থেকে লেখা সবটা করা, মানে ব্যাঙ্গালোর পর্বই অনেকটা, পরে সেখান থেকে আমি আবার দিল্লিও বোধহয়, এবং দিল্লি তো এখনো, মানে এখনো দিল্লিতে ওই সময়ের সাহিত্য নিয়ে কথা উঠলে, এবং সেখানে জালালদা ছাড়া হয় না। এবং প্রত্যেক আমরা দেখি, এখন তো সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাই এবং যোগাযোগও থাকে। হ্যাঁ, কথা আমাদের চলবে, এই পর্বগুলো চলবে, বেশ কয়েকটা পর্ব করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে এবং করাও হবে। এরকম আমাদের অনেক রয়েছেন যে যাদের আমাদের কথাগুলো শেষ হয় না আর কি। হ্যাঁ, আর ওই সময়টা বলি যে 70-এর শুরু, আমি আমার স্কুল কলেজ জীবনে, তখন আমাদের বাড়িতে প্রচুর লিটল ম্যাগাজিন আসতো, বিভিন্ন জেলার থেকে বেরোনো লিটল ম্যাগাজিন, কলকাতা থেকে বেরোনো। এবং তখন লিটল ম্যাগাজিন লিখলেই পরিচিত হওয়া যেত, বড় কাগজ তো দূরের কথা। তখনই আমি জানছি যে শ্যামলকান্তি দাস মেদিনীপুরে বসে কবিতা লিখছেন। হ্যাঁ, জমিলের সঙ্গে খুব চিঠিপত্রের আদান প্রদান ছিল। মৃদুল লিখছে শ্রীরামপুরে বসে, কি পূর্ণশ্লোক দাশগুপ্ত লিখছে ধূপগুড়িতে বসে। হ্যাঁ, পরে এদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, পরবর্তীতে যখন কমিউনিকেশন গুলো অনেক সহজ হয়েছে। আমি বলছি দেখো যে তখনই কিন্তু এই ছোট পত্রিকার মধ্যে দিয়ে
যে সমস্ত মানে রাজ্যের সমস্ত জেলার যোগাযোগ সঙ্গে যোগাযোগ, একটা সূত্রে গাঁথা হওয়া, এটা আমার কাছে চিরকাল এখনো মনে হয়। এখন তো লিটল ম্যাগাজিনে অনেক আলোচনা হয়, কিন্তু আমার মনে হয় ওই 70-এর দশকের যে লিটল ম্যাগাজিনের যে জগৎটা ছিল তখন, এটা বোধহয় লিটল ম্যাগাজিনের একটা সুবর্ণ। একদম একদম। আর 70-এর দশক আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু না, লেখালেখির জায়গায় আমরা 70-এর লেখকদেরও ভীষণ ভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। তো জালালদার সঙ্গে কথা বলে আর শেষ হবে না, কিন্তু আমাদের তো শেষ করতেই হবে। কেমন লাগলো জালালদা, একটুখানি ছোট্ট করে একটু শুনি। না অবশ্যই আমারও বলতে খুব ভালো লাগছে এই জন্যই যে এগুলো না একটা ডকুমেন্টেশনের জন্য। আমি যখন অন্য কবিদের বা পরবর্তী সময় যখন বলবো, তখন সেটা তো আমার কথা নয়, সকলের কথা। মানে আমি যাদের পেয়েছি এবং সেই সময়ের লেখালেখির এবং লিটল ম্যাগাজিনের পরিবেশ পরিস্থিতি, লেখার প্রবণতা, কবিদের মধ্যে কি সম্পর্ক, সেই কথাগুলো আমি আশা করছি একদম উঠে আসবে। কেননা এই যে লেখালেখির জায়গাগুলো, সেটা কিন্তু মানে ব্যক্তি আসলে থাকে না, থাকে কিন্তু একটা সমষ্টি। আমার যেহেতু একটা ব্যাপার হলো পারিবারিক ভাবে, ধরো সিরাজদার সে তো অন্য জগৎ, তার সমসাময়িকদের সঙ্গে তাদের বন্ধুত্ব, আমি তাদের কথা এখনই বলছি না, কিন্তু এই যে খালেদদা, জমিল, জামালদা, এদের সূত্রে তো তাদের সমবয়সী তাদের যে কবিরা, তাদের সঙ্গে যখন আমার আলাপ পরিচয় হয়েছে, তারাও আমাকে মানে আমি তাদের অনেকটা দাদাদের বন্ধু হিসেবে খানিকটা পারিবারিক ভাবে মনে হয়েছে এটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, একটা সম্প্রসারিত পরিবার। এবং যারাই তখন কবিতা চর্চা করছে, পত্রিকা বের করছে, মনে হতো যে একটা কোথাও আমরা একই পরিবারের সদস্য। ঠিক ঠিক আমার মধ্যে ঠিক সেরকমই মাথায় আর কি চলে সবসময়, যে এই যে আড্ডা গলি, তার যে অন্দরমহল, এটা যেন একটা পরিবার। অবশ্যই এরকম পরিবারের মধ্যেই আমরা থাকতে ভালোবাসি। বছর বোধহয় 3-4 হলো না, শিলিগুড়িতে যখন আমি গেলাম বইমেলার সময়, পদ্ম বেরোলো এবং তাকে কেন্দ্র করে ওই যে মেলায় আলোচনা করা, তারপরে ধরো তোমার বাড়িতে যাওয়া, সেখানেও আমার হোটেলে তোমার পুত্রবধূ আমাকে নিয়ে যাচ্ছে, তারা তোমার জন্মদিন ছিল বোধহয়, তোমার ছেলেমেয়েরা একসঙ্গে মিলে এই যে তাতে তোমার আড্ডা গলিতে বসলাম, সেখানে কবিতা বইপত্র, এটাও তো একটা কোথাও পরিবার, একদম সবটাই কবিতা, সাহিত্য, পত্রিকার মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের সাহিত্য চর্চার মধ্যে দিয়ে কোথাও একটা পারিবারিক সম্পর্ক তৈরি হওয়া, আমাদের সাহিত্যের পরিবার। এই পরিবারেই যেন আমরা সবাই মিলে যে যার মতন করে নিজের ভাষায় কথা বলছি। একদম তাই। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানেই শেষ করছি, আবারও কথা হবে আগামী পর্বে। নমস্কার।